প্রণয়ের ঘোর রাত লেখক আরাফাত আদনান সামি পর্ব 24। রাত কেটে ভোর হলো। শীতের সকাল 8টা বেজে 30 মিনিট। চারিদিকে নরম কুয়াশার চাদর বিছানো, যেন কেউ চারিপাশে ছিটিয়ে রেখেছে সাদা তুলোয়। ঘাসের মাথায় পানি জমে থাকা স্বচ্ছ বিন্দুগুলো সকালের আলোয় মৃদু ঝিলমিল করে উঠছে। চারিপাশে হালকা ঠান্ডা বাতাসে গতরাতে মায়ের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি শেষে নিজের রুমে এসে শুয়ে কৌশিক কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে সে নিজেও টের পায়নি। তার সেই ঘুম ভাঙেনি এখনো। ঘরের ভেতর হালকা আধো অন্ধকার, জানালার ফাঁক গলে ঢুকে আসা আলোটুকু কুয়াশায় নরম হয়ে গেছে। ঠিক তখনই ঘড়ির প্রথম অ্যালার্ম যেন ভোরের নীরবতা চিরে ফেলে। চমকে উঠে কৌশিক, সাথে সাথে ঘুম ভেঙে যায় তার। একটু বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে ফোনটা তুলে নেয় সে। স্ক্রিন অন হতেই বড় বড় করে ভেসে ওঠে সময়, 9টা 5 AM। সময় দেখে কৌশিকের ভ্রু কুঁচকে ওঠে। উফ, ঘুম থেকে উঠতে দেরি করে ফেললাম বলে মুহূর্তেই বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে সে। তার সময় নেই, অফিসে আজ দেরি করা যাবে না। তাই সাইড থেকে তোয়ালেটা হাতে নিয়ে দ্রুত শাওয়ার নিতে ওয়াশরুমের দিকে চলে যায় কৌশিক। এদিকে সেই সকাল 7টা বাজে মায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছে রান্নার ঘরে তার মামিদের সাহায্য করতে। তার পরনে পাতলা নীল শাড়ি। পেঁয়াজ বাটা শেষ করে সে ঘুরে দাঁড়ালো তার বড় মামির দিকে। মায়ের কোমল কণ্ঠে জিজ্ঞাসা সুরে বলল, বড় মামি, আর কিছু বাটা লাগবে? সবজি কাটতে কাটতে মাহিমা চৌধুরী মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসি ছুড়ে বললেন, না মা, আর লাগবে না, তুমি গিয়ে হাত ধুয়ে এসো। মাহিমা চৌধুরীর কথা মতো হাত ধুয়ে এসে সাথে সাথে মায়ের দ্রুত বলল, বড় মামি, আজ আমি রান্না করি। কথাটা শুনে পাশ থেকে সায়রা চৌধুরী অবাক হয়ে মুখ তুললেন। ওমা, কেন? এত কষ্ট করতে হবে না তোমাকে, অনেক কিছুই করেছো তুমি। আমার মেয়ে হলে এতক্ষণে মুখ পুছে না করে বসে থাকতো। মায়া মৃদু হাসল। ছোট মামি, তিয়াসে এখনো ছোট, আর কয়দিন যাক, সব ঠিকই শিখে যাবে। সায়রা চৌধুরী মুখটা খিচে বললেন, ও আবার বুঝবে? যদি এমন কিছু হতো, সব দোষ তোমার ছোট মামার। লাই দিয়ে মাথায় তুলেছে, কিছুটি বলা যায় না। পাশ থেকে মাহিমা চৌধুরী হেসে উঠলেন, সায়রা, ও এখনো বাচ্চা, সময় হলে সব শিখে যাবে, চিন্তা করো না তো। একটা দীর্ঘশ্বাস ফেলে সায়রা চৌধুরী বললেন, হলেই ভালো। সত্যি বলছি, আমি এই মেয়েকে নিয়ে আর পারছি না ভাবি। তাদের কথার মাঝে মায়া আবার এগিয়ে এলো, স্বরে অনুরোধের স্পষ্টতা। বড় মামি, আজকে আমি রান্না করি, প্লিজ। মাহিমা চৌধুরী এবার একটু থমকে মেয়েটার দিকে তাকালেন। এত রান্না তুমি একা কী করে করবে মা? মায়া হাসি মুখে বলল, আমি পারবো বড় মামি, সব সামলে নেব। আপনি আর ছোট মামি রুমে গিয়ে একটু বিশ্রাম করুন। মায়ের দুজন মামি একে অপরের দিকে তাকালেন। তারপর নরম স্বরে মাহিমা বললেন, ঠিক আছে, তবে কোনো দরকার হলে আমাকে বা তোমার ছোট মামিকে ডাক দিও, কেমন? মায়ের চোখে ঝলমল করে উঠল খুশির আলো। ঠিক আছে বড় মামি। মায়ের কথা শেষ হতেই মাহিমা চৌধুরী আর সায়রা চৌধুরী দুজনেই নিজেদের রুমের দিকে চলে গেলেন। তারা চলে যেতেই মায়ের শাড়ির পাতলা নীল আঁচলটা কোমরে ভাঁজ করে গুজে নিল। তারপরই দ্রুত হাত চালিয়ে কাজে লেগে গেল। সময় গড়ালো। ধীরে ধীরে ধৈর্য আর যত্ন নিয়ে মায়া একে একে সব রান্না শেষ করলো। এখন শুধু রুটি বানানো বাকি। মায়া হাঁপ ছাড়লো, আবার নতুন কাজে ঝাঁপিয়ে পড়ল। রুটি বানানোর জন্য আটা খুঁজতে লাগলো সে। এত বড় রান্নাঘর, কোথায় কি রাখা আছে বোঝা দায়। তাড়াহুড়ো করে চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে অবশেষে আটার কৌটোটা চোখে পড়ল। কিন্তু লাভ নেই, সেটা রাখা ছিল সবার উপরের হাঁকে। মায়া চেষ্টা করলো, আবার চেষ্টা করলো। পায়ের আঙুলে ভর দিয়ে নিজেকে যতটা পারা যায় উঁচু করলো। হাতটা টেনে ধরলো উপরে। আঙুলের ডগা কৌটার গায়ে ঠেকলো, কিন্তু ধরার মতো ভর পাচ্ছে না। বারবার চেষ্টা করতে করতে তার কপালে হালকা ঘাম চিকচিক করে উঠল। ঠিক সেই মুহূর্তে একটি উষ্ণ হাত হঠাৎ এসে থামল তার কোমরে। মায়া মুহূর্তে শিউরে উঠল, শরীর কেঁপে উঠল হঠাৎ। হৃৎপিণ্ড যেন এক লাফে গলায় উঠে এলো। ধীরে, ভয় আর বিস্ময়ের মাঝামাঝি একদ্বিধায় পিছনে তাকালো সে। কণ্ঠে কাঁপন তুলে বলল, এ এ এ কি আপনি? পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটি খুব শান্ত গলায় বলল, হ্যাঁ আমি। মায়ের মুখ লাল হয়ে গেল আকস্মিকতায়। কি কি করছেনটা কি? নিচে নামান, কেউ দেখে ফেলবে তো। কৌশিক এক মুহূর্তে মায়ের কোমরটা আরো শক্ত করে ধরে আরো একটু উঁচুতে উঠিয়ে বলল, এত কথা না বলে কি পারবি পার। আঁতকে উঠে হাত বাড়িয়ে কৌটাটা ধরে ফেলল। এবার নিচে নামায় কৌশিক ধীরে ধীরে তাকে নামিয়ে দিল। ঠিক পায়ের গোড়ালি মেঝেতে ছোঁয়া মাত্রই মায়ের চোখ নিচু করে লজ্জায় ফিসফিস করে বলল, থ্যাঙ্কস। কৌশিক দুহাত বুকের সামনে গুজে ভ্রু কুঁচকে তাকালো মায়ের দিকে।
শুধু থ্যাঙ্কস? মায়া মুচকি হেসে আর চোখে তাকালো, সেই দৃষ্টিতে লজ্জা খেলছিল। হ্যাঁ, শুধু থ্যাঙ্কস। কথাটা বলে সে কৌটোটা জায়গা মতো রেখে ঘুরতেই হঠাৎ কৌশিক বাড়িয়ে দিল হাত। মুহূর্তেই তার আঙুল ছুঁয়ে গেল মায়ের পেট, তারপর কোমর। শক্ত এক টানে তাকে নিজের দিকে টেনে নিল সে। একচোট হোঁচট খেয়ে মায়া সোজা গিয়ে পড়ল কৌশিকের বুকের ওপর। তার শ্বাস আটকে এলো, চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কৌশিকের বুকটা নিঃশ্বাসের হালকা ওঠানামা করছে, আর সেই শ্বাসের উষ্ণতায় মায়ের গালে জ্বালা ধরালো। কৌশিক আরো শক্ত করে তাকে কাছে টেনে ধরে মুখটা একটু ঝুঁকিয়ে আনলো মায়ের মুখের কাছে। থ্যাঙ্কসে হবে না, আমার কিট চাই। মায়ের গলা শুকিয়ে গেল, বুকের ভেতর ধকধক করে উঠল হৃদস্পন্দন। চোখ নামিয়ে নিল সে, কিন্তু কৌশিকের হাতের টান থেকে বেরোনোর শক্তি পেল না। মায়া মুচড়ে উঠল, চোখে সামান্য লজ্জার ছোঁয়া, আর শরীরে কিছুটা অস্থিরতা। কি করছেন? ছাড়ুন আমায়, এখন অনেক কাজ বাকি। ছেড়ে দিব? মায়া মাথা নেড়ে বলল, হ্যাঁ ছাড়ুন। কৌশিক মায়ের মুখের দিকে সামান্য ঝুঁকে পড়ল, চোখে কৌতূহল, ঠোঁটে হালকা হাসি নিয়ে বলল, সত্যি ছুটতে চাস? হ্যাঁ ছাড়ুন আমায়। কৌশিক তার মুখের কাছে আরো এগিয়ে এসে কৌশলময়ভাবে বলল, তাহলে আমার এই ঠোঁটে কড়া করে একটা কিসি খা। কৌশিকের কথা শুনে মায়ের সঙ্গে সঙ্গে লজ্জায় মাথা নুইয়ে নিল। ইস, কি হলো, দে। পারবো না আমি। তাহলে আমিও তোকে ছাড়তে পারবো না। মায়া কপাল কুঁচকালো, চোখে সামান্য বিরক্তি আর লাজের মিশ্রণে বলল, কেউ চলে আসবে তো। আসুক। উফ। উফ টু। ছাড়েন তো। ছাড়তে পারবো না তো। আজব তো, আমার কথা নকল করেন কেন? আজব তো, আমার কথা নকল করেন কেন? মায়া কপালে ভাঁজ ফেলে বলল, অসভ্য। কৌশিক হেসে বলল, কিসি দে, তাহলে সাথে সাথে ছেড়ে দিব, আর কথাও নকল করব না। ইস রে। কি হলো, দিবি না? না দিলে আমিও ছাড়বো না। মায়া ভ্রুকুচকে লাজুক স্বরে বলল, চোখ বন্ধ করুন। কেন? করতে বলছি করেন। ঠিক আছে। বলেই কৌশিক চোখ বন্ধ করে দিল। মায়ের ছোট্ট হাসি ফুটল, আর সঙ্গে সঙ্গে সে দুহাত বাড়িয়ে কৌশিকের গাল আলতো করে ধরল। নিজের দিকে আরেকটু টেনে এনে মায়া কৌতূহলের ছোঁয়ায় তার দু চোখে দুটো চুমু খেলো। চুমুর সাথে সাথে মায়া কৌশিকের গাল থেকে হাত সরিয়ে লজ্জায় নিজের শাড়ির আঁচলে মুখ লুকালো। কৌশিক কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। মায়ের চিকন ঠোঁটের স্পর্শ তার মনে অচেনা উষ্ণতার ঢেউ তৈরি করে দিল। ধীরে ধীরে কৌশিক চোখ মেলে মায়ের দিকে তাকালো, আর দুষ্টু স্বরে বলল, ঠোঁটে না দিতে বললাম। মায়া ভ্রুকুচকে উত্তর দিল, একটা চাইছিলেন, দুটো বোঝেন, দুটো দিছি। এবার আমাকে ছাড়ুন। কিন্তু আমি তো আমার মায়ের সঙ্গে সঙ্গে কৌশিকের ঠোঁটে তার আঙুল আলতো করে রেখে বলল, প্লিজ কৌশিক ভাই, অনেক হয়েছে। এবার আমাকে ছাড়ুন, অনেক কাজ বাকি আছে। কৌশিক ধীরে ধীরে হাত সরিয়ে দিল, ঠোঁট থেকে মায়ের আঙুল সরিয়ে বলল, ঠিক আছে, এবারের মতো ছাড়লাম। বলেই কৌশিক মায়াকে ছেড়ে দিল। কৌশিকের শক্তপোক্ত হাতের বন্ধন থেকে মুক্তি পাওয়ার পর মায়া কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। এক ঝলকে সে ঘ্রাণ নিল কৌশিকের উপস্থিতির উষ্ণতা। আর কৌশিক হালকা হাসি মুখে বলল, তা তুই এখানে? না মানে তুই রান্নাঘরে কি করছিস? কেন, এখানে আসতে পারি না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আম্মু আর কাকি কোথায়? মায়া আটার কৌটোটা খুলে আটা একটা বাটিতে রাখার কাজ করতে করতে বলল, এখানে কেউ নেই। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? কারণ আমি বড় মামি আর ছোট মামিকে রুমে পাঠিয়ে দিয়েছি তাই। কেন, সেটা তো বলবি নাকি? মায়া গ্যাসের চুলা থেকে আগে থেকে গরম পানি রাখা পাতিলটা নামিয়ে সেখান থেকে গরম পানি একটু করে আটাতে ঢেলে বলল, দেখতে পাচ্ছেন না কেন? আজকে আমি রান্না করছি, তাই এখানে কেউ নেই। মায়ের কথা শুনে কৌশিক বেশ অবাক হয়ে রইল, চোখ বড় করে তাকিয়ে বলল, কি, তুই রান্না করছিস আজ? হ্যাঁ। কৌশিক আবারও অবাক হয়ে বড় বড় চোখ করে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। তাই কি কি রান্না করলি শুনি? এখানে যা যা দেখতে পারছেন সব। আম্মু, তাড়াতাড়ি কিছু খেতে দাও, না হলে অফিসে যেতে লেট হয়ে যাবে। কথাটা বলে সেই মুহূর্তেই রান্নাঘরের দরজার সামনে হাজির হলো রোহিত। সামনে যা দেখলো তা দেখে সে অবাক হয়ে বলল, এ কি, তোমরা দুজন এখানে? কৌশিক ভ্রুকুচকে তাকিয়ে বলল, তো। রোহিতকে দেখে মায়া হাসি মুখে বলল, ভাইয়া আপনি টেবিলে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসছি। রোহিত বাইরে থেকে জিজ্ঞেস করলো, তুমি কেন? আম্মু আর বড় আম্মু কোথায়? মায়া হালকা লাজুক হাসি দিয়ে উত্তর দিল, কেউ নেই, আজকে আমি রান্না করছি তাই। আপনি টেবিলে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসছি। কথাটা বলার পর মায়া একটু থেমে কৌশিকের দিকে তাকিয়ে আবার বলল, আপনিও তো একটু পরে অফিসে চলে যাবেন তাই না? রোহিত ভাইয়ের সাথে আপনি গিয়ে বসে পড়ুন, আমি খাবার নিয়ে আসছি। পাশ থেকে রোহিত দুষ্টু স্বরে বলল, কৌশিক ব্রো চলে আসো, অনেক দেখে ফেলেছো, এত দেখো না।
পরে নিজের জিনিসের ওপর নিজেরই নজর লেগে যাবে দেখো। রোহিতের এমন কথায় মায়া লজ্জা পেয়ে গেল। এদিকে রোহিতের কথা শুনে কৌশিক হালকা রাগ ভরে তেড়ে গেল। তবে রে, কৌশিককে তেড়ে আসতে দেখে রোহিত সঙ্গে সঙ্গে উল্টো দিকে ঘুরে দৌড় দিল।